হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো LRNR ক্লাসের সঙ্গে আমি সুকান্ত। আজকে আমি তোমাদের আমাদের পরিবেশ এই বইটির চ্যাপ্টার নম্বর 3 শরীর এই চ্যাপ্টারটি পড়াবো। এর আগের দিন আমি চ্যাপ্টার 2 এই চ্যাপ্টারটি কমপ্লিট করেছি। আজকে আমি তারপর থেকে শুরু করছি। তো এই চ্যাপ্টারটি হলো শরীর সম্পর্কীয়, অর্থাৎ এই চ্যাপ্টারে আমরা যা কিছু পড়বো শরীর সম্পর্কীয় পড়বো। তাই প্রথমেই আমরা পাবো যে এমন কিছু খাবার রয়েছে যেগুলো আমরা কারোর সাথে না মিশিয়েও খেতে পারি, আর এমন কিছু খাবার রয়েছে যেগুলো আমরা প্রথমেই তাদেরকে খেতে পারি না, তাদেরকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে এবং বিভিন্ন খাবারের সাথে মিশিয়ে খেতে পারি। তো সরাসরি খাওয়া যায় এমন খাবার, অর্থাৎ যে খাবার আমরা সরাসরি খেতে পারি, কলা হতে পারে, আম হতে পারে, জাম হতে পারে, মানে যে খাবারগুলো আমরা সরাসরি খেতে পারি, এখানে কোনো প্রকার আমাদের প্রসেস করতেও হয় না আর কোনো খাবারের সাথে মিশিয়েও খেতে হয় না। তো এইগুলো হচ্ছে আম, জাম, কলা, এইগুলো। এবার মিশিয়ে খায় মানে যে খাবার আমরা সরাসরি খেতে পারি না, যে খাবারগুলো খেতে গেলে আমাদেরকে অন্য খাবারের সাথে রান্না করে বা মিশিয়ে খেতে হয়, সেগুলো হচ্ছে মাছ, মাংস, বিভিন্ন সবজি। অর্থাৎ মাছকে কি আমরা কাঁচা খেতে পারি? না। আর মাংসকে কি আমরা কাঁচা খেতে পারি? তাও না। তার মানে যে খাবার আমরা সরাসরি খেতে পারি সেগুলো হচ্ছে ওপরে তোমাদেরকে দেখালাম, আর যেগুলো আমরা সরাসরি খেতে পারি না, বিভিন্ন প্রসেসে বা বিভিন্ন রান্নার মাধ্যমে আমরা খাই, সেগুলো হচ্ছে মাছ, মাংস, সবজি। সবজির মধ্যে আলু, পটল, ঝিঙে, যেগুলো তোমরা সরাসরি খেতে পারো না সেইগুলো অ্যাড করবে। তো এটা প্রথম এক্সারসাইজে তোমাদের ছিল। তারপরে দেখো প্যাকেটজাত খাবার কি আর এর অসুবিধা কি, মানে আমরা যদি প্যাকেটজাত খাবার খাই তাহলে আমাদের শরীরে কি কি প্রভাব ফেলবে। তো প্যাকেটজাত খাবার কি, মানে যে সমস্ত খাবার আমরা সরাসরি পাই না, যেগুলো আমরা বিভিন্ন পাত্রে বা বিভিন্ন প্লাস্টিকের মাধ্যমে আমরা সেই খাবারটাকে পাই, সেগুলো হচ্ছে প্যাকেটজাত খাবার। মানে এখানে এই খাবারটাকে অনেক দিন ধরে কি করা হয়, এই সমস্ত উপাদানের মধ্যে ভরে রাখা হয়। যেমন যদি বলি তোমাদের জ্যাম, জেলি, এই যে খাবারগুলো রয়েছে এগুলো অনেক দিন যাবত কি করা হয়, একটা পাত্রের মধ্যে মজুত করে রাখা হয় এবং সেটাই বিক্রি করা হয়। বা যদি বলি বিভিন্ন চিপস, যেগুলো কি প্লাস্টিকের মধ্যে ভরে সেল করা হয় আর সেগুলো অনেক দিন থাকে। তো এই প্যাকেটজাত খাবারগুলো এইগুলো, এবং এর অসুবিধা কি কি, মানে খেলে কি কি হয়। দেখো প্রথমেই হয় হজমের সমস্যা, অর্থাৎ আমরা যে খাবারটা খাচ্ছি সেটা অনেক দিন ধরে প্লাস্টিকের মধ্যে থাকার কারণে তার গুণাগুণ সেটা হারিয়ে ফেলেছে, এবং সেটা যখন আমরা খাচ্ছি সেটা শুধু সেই খাবারটা খাচ্ছি না, তার সাথে প্লাস্টিকের বিভিন্ন ক্ষতিকর পদার্থগুলো আমরা খাচ্ছি। তো এই জন্যে আমাদের প্রথম সমস্যা হয় হজমের সমস্যা, অর্থাৎ আমরা খাবারটা খেলে ঠিকমতো হজম হয় না। যারা দেখবে প্রচুর পরিমাণে চিপস খায় তাদের দেখবে হজমের গণ্ডগোল দেখা যায়, কারণ সেই খাবারটা কি অনেক দিন যাবৎ প্লাস্টিকের মধ্যে থাকে, তাই জন্য সেই খাবারের যে গুণাগুণ, যে উপকারিতা সেটা আর থাকে না, সেইটা প্লাস্টিকের জন্য নষ্ট হয়ে যায়। এবার দেখো ফ্যাটালেট কি, ফ্যাটালেট হচ্ছে আমরা যে উপাদানের মধ্যে খাবারটাকে প্যাকেটজাত করছি, সেটা প্লাস্টিক হতে পারে, সেটা বিভিন্ন উপাদান হতে পারে। তো এই মেইনলি প্লাস্টিক। এবার যখন আমরা খাবারটা খাচ্ছি তখন প্লাস্টিকের মধ্যে একটা ক্ষতিকর পদার্থ থাকে, তার নাম হচ্ছে ফ্যাটালেট। এই পদার্থটা আমাদের শরীরে যায় এবং শরীরে গিয়ে আমাদের দেহে হজমের সমস্যা ছাড়াও আমাদের যে হরমোনের ভারসাম্য আছে সেটাকে নষ্ট করে দেয়। মানে বুঝতে পারছো, প্রথমেই বললাম যে হজমের সমস্যা, অর্থাৎ আমরা যেটা খাচ্ছি সেটা পিওর খাচ্ছি না, কারণ আমরা প্লাস্টিকের সাথে প্লাস্টিকের ক্ষতিকর পদার্থটা খাচ্ছি এবং যে খাবারটা অনেক দিন ধরে সেটার মধ্যে রয়েছে সেই খাবারটাও খাচ্ছি, যার ফলে সমস্যা হয় হজমের। এবং সবথেকে বড় সমস্যাটা হয় যে হরমোনের যে ভারসাম্য সেটা নষ্ট হয়, কারণ এই যে প্লাস্টিকের মধ্যে থাকে ফ্যাটালেট নামক ক্ষতিকর পদার্থ, এটা যখন শরীরের মধ্যে যায় তখন আমাদের শরীরের যে হরমোনাল সিস্টেম রয়েছে সেটাকে কি করে, ব্রেক ডাউন করে দেয়, মানে ভারসাম্যটাকে নষ্ট করে দেয়। তো এইটাই হচ্ছে অসুবিধা। এবার দেখো নানা প্রাণীর নানা খাবার, অর্থাৎ আমাদের চারপাশে যে সমস্ত প্রাণী দেখতে পাবো, তো এই সব প্রাণীর খাদ্যাভ্যাস আলাদা আলাদা, তাই তো। আর এই সমস্ত প্রাণীর খাবারের যে রকম ফের সেটাও আলাদা আলাদা। কেমন, যদি ধরো একটা টিয়া পাখি কি খায়,
আর একটা গরু কি খায়, এটার পার্থক্য আকাশ পাতাল। বা একটা গরু খায় ঘাস বা খড়, আর আমরা মানুষরা কি ঘাস খড় খায় না। তাহলে আমাদের চারপাশে থাকা প্রত্যেক প্রাণীর খাদ্যাভ্যাস আলাদা আলাদা, তারা বিভিন্ন খাবার খায়, ঠিক আছে। বা একটা ঘাস ফড়িং ঘাসে বসে থাকা পতঙ্গদের বা বিভিন্ন ছোটোখাটো পোকামাকড়দের খায়, সেটা কি সাপ খায় না। কারণ সাপ কি খায়, সাপ খায় ব্যাঙ খায়, ঠিক আছে, বিভিন্ন ইঁদুর খায়। তো এইগুলো হচ্ছে ব্যাপার, মানে খাদ্যাভ্যাসটা কি চেঞ্জ হয়ে যায়। এবার হচ্ছে খাদ্যাভ্যাসের রকম ফেরও আছে, মানে ধরো টিয়া পাখি কি দাঁতের সাহায্যে খাবার খায় না, টিয়া পাখি কী করে ঠুকরে ঠুকরে খায়। তো আর আমরা মানুষরা কিসের সাহায্যে খাই, দাঁতের সাহায্যে। তাহলে প্রথম হলো খাদ্যাভ্যাসটা আলাদা, দ্বিতীয় হলো আমরা কিসের মাধ্যমে খাচ্ছি সেটাও আলাদা। কারণ আমরা মানুষরা দাঁত দিয়ে খায়, কিন্তু একটা টিয়া পাখি কি দাঁত দিয়ে খায় না, কারণ সে ঠুকরে ঠুকরে খায়। তো এটাই হচ্ছে আমাদের বিভিন্ন প্রাণীর বিভিন্ন খাবারের নমুনা। যদি আমরা দেখি যে একটা ঘাস ফড়িং সে কি খায়, ছোটোখাটো পোকামাকড়। তো ওটা কিভাবে খায়, ও চুষে খায়, বোঝা গেল, ঠিক আছে। বা ধরো একটা সাপ কি খাচ্ছে, ব্যাঙ খাচ্ছে, ঠিক আছে। বা ধরো একটা মানুষ কি খাচ্ছে, বিভিন্ন শাকসবজি বা মাংস জাতীয় খাবার। তো এইগুলো হচ্ছে বিভিন্ন প্রাণীর বিভিন্ন খাবার। তো দুটো পয়েন্ট মনে রাখবে, একটা হচ্ছে খাদ্যাভ্যাস, মানে হচ্ছে খাদ্যাভ্যাসটা পরিবর্তন ঘটে। একটা মানুষের খাবার আর একটা গরুর খাবার কোনোদিনও এক নয়, তার মানে এখানে খাদ্যাভ্যাস চেঞ্জ হলো। আর কি, আর হচ্ছে খাওয়ার যে মাধ্যম, মানে আমরা কিসের মাধ্যমে খাচ্ছি। কারণ একটা মানুষ যে খাবারটা খায় সেটা দাঁতের সাহায্যে খায়, কিন্তু একটা পাখি যে খাবারটা খায় সেটা ঠুকরে ঠুকরে খায়। তো এটাই হচ্ছে মেন পয়েন্ট। এবার দেখো দাঁত আর দাঁতের কাজ। দাঁত তো তোমরা সবাই জানো, দাঁত একটা গুরুত্বপূর্ণ অংশ আমাদের শরীরের, ঠিক আছে। তো এই দাঁত হলো আমাদের শরীরের সবথেকে কঠিন অংশ। এই দাঁত আমাদের শরীরে যে মাড়ি রয়েছে সেই মাড়ির মধ্যে সবথেকে বেশি পরিমাণে ঢুকে থাকে, আর অল্প পরিমাণে আমাদের দৃষ্টিগোচর হয়, মানে আমরা এটাকে দেখতে পাই। কথা বোঝা যাচ্ছে? আমাদের যে মাড়ি রয়েছে সেই মাড়ির মধ্যে দাঁত সবথেকে বেশি পরিমাণে ঢুকে থাকে, আর কিছুটা পরিমাণ বাইরে বেরিয়ে থাকে, বোঝা গেল। তো এই দাঁত এর কাজ কি, মানে এর কাজ প্রথমেই হচ্ছে আমরা যে খাবারটাকে খাচ্ছি সেই খাবারটাকে ভেঙে দেয়া। শুধু ভেঙে দেওয়া নয়, কারণ আমরা যদি বিভিন্ন কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই বা শর্করা জাতীয় খাবার, যেমন হচ্ছে তোমাদের ভাত খেলে সেটা কি হয়, ভাঙা যায়। কিন্তু আমরা যদি একটা মাংস খাই তাহলে মাংসটাকে আমাকে কি করতে হবে, ছিঁড়তে হবে। তাহলে দাঁতের কাজ শুধু ভাঙা নয়, দাঁতের কাজ ছেঁড়া। মানে আমরা একটা যদি মাংস জাতীয় খাবার খাই তাহলে আমাদের প্রথমে সেটাকে ছিঁড়তে হবে, তো সাহায্য কে করবে, দাঁত। তারপর ধরো চেবানো, আমরা যে খাবারটাকে খেলাম সেটাকে আমাদেরকে চেবাতে হবে, কারণ না চেবালে খাবারটা হজম হবে না, ঠিক আছে। বা আমাদের দাঁতের কাজ কি, ভাঙা। মানে আমি এইমাত্র বললাম যে অনেক শর্করা জাতীয় খাবার রয়েছে সেগুলো আমাদেরকে চেবাতে হয় না, ছিঁড়তেও হয় না, শুধু আমাদের ভাঙলেই হয়। আর কি, আর হচ্ছে গলা পাকানো, মানে আমরা যে খাবারটা খাচ্ছি সেটাকে লালা রসের সাহায্যে কি করা হয়, দলা পাকানোতে সাহায্য করা হয়, যাতে করে সেটা খুব সহজেই হজমে কি হয়, সাহায্য করে। এইটা হলো দাঁতের কাজ। দাঁতের কাজ কি বললাম, যে একটা খাবারকে ছেঁড়া বা একটা খাবারকে চেবানো, ভাঙা বা দলা পাকানো। এবার দেখো দাঁতের সমস্যা। দাঁতে তো অনেক সমস্যা হয়। কেন হয়, প্রথম হচ্ছে দাঁতে কেন সমস্যা হয়। ধরো আমরা একটা খাবার খেলাম, ঠিক আছে, সেই খাবারটা খাওয়ার পর আমরা সঠিকভাবে দাঁত মাজলাম না, তাহলে কি হবে, যে খাবারটা খেলাম সেই খাবারের অনেক টুকরো টুকরো অংশ দাঁতের আশেপাশে ঘোরাফেরা করবে, যেটাকে আমরা মুখ থেকে ফেলতে পারবো না, তাই তো। এবার যেহেতু আমরা দাঁত মাজলাম না, তাই সেখানে কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন ব্যাকটেরিয়া বা ভাইরাস আক্রমণ করবে,
বোঝা গেল। এবার ওই জায়গাটাকে কি করবে, ওই জায়গাটাকে তারা কভার আপ করবে, মানে ঘিরে ফেলবে। আর ঠিক সেই কারণেই দাঁতের সমস্যাগুলো হয়। তাহলে প্রথম কাজ কি, দাঁতকে ভালো রাখার জন্য নির্দিষ্ট সময় অন্তর অন্তর সঠিকভাবে দাঁত মাজা। যদি দাঁত মাজা যায় তাহলে দাঁতের সমস্যাগুলোকে এড়ানো যায়। এবার দাঁতের সমস্যাগুলো কেন হয় এক্ষুনি বললাম, যে বিভিন্ন ব্যাকটেরিয়ার দ্বারা আমাদের দাঁতের এই ক্ষতি সাধনগুলো ঘটে। এবার তোমার দাঁতের সমস্যাগুলো কি কি হয়, ধরো আমাদের বেশিরভাগেরই হয় যে দাঁতে কি ব্যথা করছে, মানে দাঁতে ব্যথা করার ওই যে কারণ যে তার মানে ওখানে ব্যাকটেরিয়া আক্রমণ করেছে, আমরা সঠিকভাবে দাঁত মাজিনি তাই ব্যাকটেরিয়া আক্রমণ করেছে, তাই জন্য ওই জায়গাটা কি হয়েছে, খেয়ে ফেলেছে তারা, তাদের যে বংশবিস্তার প্রক্রিয়া ওটা অনেকটা পরিমাণে এগিয়েছে আর খেয়ে ফেলেছে দাঁতটাকে, ঠিক আছে। তো ওই জন্য দাঁতে ব্যথা হয়। প্লাস কি হয়, মাড়ি, এই যে মাড়ি যেখানে দাঁত থাকে সেই মাড়িটা ফুলে যায়, কারণ যখন দাঁতের ওপরের পোর্শনটাকে ওই ব্যাকটেরিয়াগুলো খেয়ে ফেলবে, ঠিক তারপর তারা আবার নিচের দিকে যাবে, মানে মাড়ির দিকে যাবে। এবার মাড়ির দিকে গিয়ে তারা আরও বংশবিস্তার করবে, আর ওই বংশবিস্তার করার জন্য বা ওই দাঁতকে খাওয়ার জন্য ওই জায়গাটা অনেকটা পচে যাবে, ঠিক ওই জন্য মাড়িতে কি হবে, ব্যথা হবে, বোঝা গেল, মাড়িতে ব্যথা হবে। এরপর কি হবে, মাড়িটা ফুলে যাবে। অনেকের বেশিরভাগেরই সমস্যা হয় যে মাড়ি ফুলে গেছে, তার মানে ওখানে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া আক্রমণ করেছে, বংশবিস্তার করেছে, দাঁতটাকে ক্ষতিসাধন করেছে। তার মানে এইগুলি হচ্ছে দাঁতের সমস্যা। দাঁতে ব্যথা করা, মাড়ি ফোলা, মাড়িতে ব্যথা। আর একটা হয় যেটাকে অনেকে দাঁতের রোগ পাইরিয়া বলে, সেটা কি না, দাঁত থেকে বা মাড়ি থেকে রক্ত বের হওয়া। তাহলে কি সময়ে সময়ে দাঁত থেকে বা মাড়ি থেকে রক্ত বের হয়, ওটাকে বলা হয় পাইরিয়া। তাহলে চারটে সমস্যা হয় বলে দিলাম, দাঁতে ব্যথা হয়, মাড়ি ফোলে, মাড়িতে ব্যথা হয়, আর মাড়ি থেকে রক্ত পড়ে। তো এইগুলো খুব সুন্দর করে তোমাদেরকে আলোচনা করলাম। এবার দেখো তোমাদের পরবর্তী অংশে এটা রয়েছে দুধের দাঁত। তো দুধের দাঁত কি, আমরা এতক্ষণ দাঁত নিয়ে পড়ছিলাম যে মানব শরীরের দাঁতের কাজ কি, এই দাঁতে কি কি সমস্যা আসে এগুলো পড়ছিলাম। এবার দেখো আমরা সবাই জানি যে কোনো একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তার কি কোনো দাঁত থাকে না, মানে আমরা সেই দাঁত দেখতে পাই না, ঠিক আছে। তো এই দাঁত যেটা দুধের দাঁত, এটা হচ্ছে ওই যে বাচ্চাদের কি অনেক ছোট ছোট দাঁত বের হয়, ঠিক আছে। 6 থেকে 12 মাসের মধ্যে এই দাঁতগুলো কি বলা হয়, দুধের দাঁত। যে দাঁতগুলো খুব অল্প বয়সে 6 থেকে 12 মাসের মধ্যে আমরা দেখতে পাই সেগুলোকে বলা হয় দুধের দাঁত। আর এই দাঁতগুলো কিন্তু আমরা পরবর্তীকালে আর দেখতে পাবো না। এই দাঁতগুলো কি, এই দাঁতগুলো শুধু এই সময়ই দেখা যায় 6 থেকে 12 মাসের মধ্যে, তারপর আমরা আর এই দাঁতগুলো দেখতে পাবো না। দেখো হজমের পর্যায়, তো হজমের প্রথম স্টেপই হলো এটা যে আমরা যে কোনো খাবারকে প্রথমে দাঁতের সাহায্যে খুব ভালোভাবে চিবিয়ে নেব, ঠিক আছে। এবার যদি সেটা প্রোটিন জাতীয় কোনো খাবার হয়, মাছ মাংস, তাহলে সেটাকে আমাদের কি ছিঁড়তে হয়। তো যেটা যেরকম খাবার তার জন্য সেরকম দাঁতও রয়েছে, ঠিক আছে। তো দাঁত এরকম 4 পর্যায়ে, মানে চার রকমের দাঁত হয়। তো এক রকম দাঁত কি করে, খাবারকে ছেড়ে, এক রকমের দাঁত খাবারকে চেবায়, আর এক রকমের দাঁত কি করে, খাবারকে ভেঙে দেয় অনেক ছোট ছোট অংশে। আর এক রকমের দাঁত থাকে যেটা খাবারকে দলা পাকাতে সাহায্য করে। তো এইখানে যে 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 দরকার সেই দাঁত কি করে, প্রথমে খাবারকে খুব ছোট ছোট অংশে ভেঙে দেয়। এবার আমাদের শরীরের মধ্যে রয়েছে লালা গ্রন্থি, ঠিক আছে। এই লালা গ্রন্থি থেকে লালা রস বেরোয়, এই লালা রস হজমে সাহায্য করে, ঠিক আছে। একই দিক দিয়ে এই লালা রস যে কোনো খাবারকে দলা পাকাতে সাহায্য করে। এবার সেই খাবার খুব সহজেই কি হবে, মুখের ভেতর থেকে শরীরের ভেতরে চলে যাবে। এটাই হচ্ছে হজমের পর্যায়, যেখানে আমরা প্রথম দাঁত থেকে শুরু করে আমাদের লালা রসের সাহায্য নিয়ে খাবারকে কোথা অবধি পৌঁছে দিলাম, পাকস্থলী অবধি, বোঝা গেল। তো এরপরই ওটা পড়বো যে পাচনতন্ত্র তোমাদের রয়েছে, সেখানে খুব ছোট অংশ রয়েছে, আমি একটু বেশি করেই তোমাদের ভালো করে বোঝাবো বলে লিখেছি। তো এখানে হজমের পর্যায়ে আমরা এসেছিলাম পাকস্থলী অবধি, তার আগে আমরা পড়ে নিয়েছি। তো আমরা প্রথমে এই মুখবিবরে পড়ছিলাম, মানে যেখানে আমাদের খাবারটা কি হলো,
ছেঁড়া হলো বা চেবানো হলো বা বিভিন্ন ছোট ছোট অংশে ভাঙা হলো। এবার আমাদের খাবারটা যেখান থেকে নাববে সেটা হচ্ছে গ্রাসনালী, অর্থাৎ এই মুখ থেকে শুরু হয়ে পাকস্থলী অবধি একটা বড় লম্বা নালী রয়েছে, যে নালী দিয়ে খাবারটা পাকস্থলীর মধ্যে যায় সেইটাকে বলা হয় গ্রাসনালী। এবার এই ক্ষেত্রে মনে রাখার বিষয় যে আমাদের শরীরে দুটো নালী রয়েছে, একটা খাবারটাকে পাকস্থলী অবধি পৌঁছে দেয়, আর একটা নালী দিয়ে আমরা কি করি, শ্বাস প্রশ্বাসে কি করি, অংশগ্রহণ করি। তো এই অনেক সময় দেখা যায় আমরা খাবার খেতে খেতে প্রচণ্ড পরিমাণে কথা বলে নিই, ঠিক সেই কারণে খাবারটা অনেক সময় ওই শ্বাস প্রশ্বাসের নালীতে চলে যায়, তখনই আমাদের কি হয়, একটা শ্বাসকষ্ট হতে থাকে। তো এটাই হচ্ছে ব্যাপার যে একটা নালী দিয়ে আমাদের খাবার কি হয়, পাকস্থলী অবধি যায়, আর একটা নালী দিয়ে আমাদের শ্বাস প্রশ্বাস এই যে প্রক্রিয়া এটা সম্পন্ন হয়। এরপর দেখো এই খাবারটা চলে যাবে পাকস্থলীতে। এবার আমরা জানি যে মুখবিবরে খাবার কি হয়, অনেকটাই হজম হয়, ঠিক আছে। কেন হজম হয়, কারণ খাবারটা তো অনেক ছোট ছোট অংশে ভাঙা হচ্ছে, দলা পাকানো হচ্ছে, ঠিক সেই কারণে তোমার শর্করা জাতীয় খাবার সেইগুলো কি হবে, এখানে মানে পাচিত হবে, মানে হজম হবে এই পাকস্থলীতে, ঠিক আছে। এবার এই পাকস্থলীর পাশেই থাকে এই লিভার, ঠিক আছে। এই পাকস্থলী এর পাশেই থাকে লিভার। এবার এই লিভার থেকে লিভারের একদম নিচেতে থাকে একটা অংশ, সেটা হচ্ছে তোমার পিত্তথলি, ঠিক আছে। বোঝা যাচ্ছে যে পাকস্থলী অবধি খাবারটা এলো, পাকস্থলীতে এসে খাবারটা মানে শর্করা জাতীয় খাবারটা হজম হলো। এবার ওই জায়গা থেকে আমাদের পাশে রয়েছে লিভার, পাকস্থলীর পাশে লিভারের নিচে রয়েছে পিত্তথলি। এবার এই পিত্তথলি থেকে আমাদের একটা রস বেরোয়, সেটা হচ্ছে পিত্তরস, ঠিক আছে। এগুলোকে বলা হয় উৎসেচক, ঠিক আছে। এগুলোকে কি বলা হয়, উৎসেচক। এই উৎসেচকগুলোর কাজ কি, একইভাবে খাবারকে হজম করা। বোঝা যাচ্ছে যেমনভাবে লালা রসের কাজ ছিল খাবারকে হজম করা, ঠিক একইভাবে এই উৎসেচকের কাজও হচ্ছে খাবারকে হজম করা। তাহলে পিত্তথলি থেকে কি বেরোলো, পিত্তরস। পিত্তরস কোথায় গিয়ে পড়লো, খাবারে গিয়ে পড়লো, খাবারটাকে আরও ছোট ছোট অংশে ভাঙলো, খাবারটাকে হজমে আরও ভালোভাবে সাহায্য করলো। তোমাদের পাকস্থলীর নিচে থাকে অগ্নাশয়, ঠিক আছে। এই অগ্নাশয় এবার কি হয়, এই অগ্নাশয় থেকেও এক প্রকার উৎসেচক কি হয়, বেরোয়। যেমনভাবে লিভারের নিচে থাকা গল ব্লাডার বা পিত্তথলি থেকে পিত্তরস বেরোয়, ঠিক সেম প্রসেসে পাকস্থলীর নিচে থাকা অগ্নাশয় বা প্যানক্রিয়াস থেকে কি বের হয়, উৎসেচক বের হয়। এই উৎসেচক দুটো কি হয়, খাবারের সাথে মিশে যায়, মিশে গিয়ে খাবারের বেশিরভাগ অংশটা কি পাচিত করে ফেলে বা হজমে সাহায্য করে। এরপর আমরা ঢুকে পড়ি কোথায়, ক্ষুদ্রান্তে। এরপর আমরা ঢুকে পড়ি ক্ষুদ্রান্তে, ঠিক আছে। একটার পর একটা আমি বোঝাচ্ছি। এই ক্ষুদ্রান্ত অনেকটা লম্বা হয়, কারণ এগুলো একে অপরের সাথে পেঁচিয়ে অবস্থান করে, তাই অনেকটা লম্বা হয়। এই ক্ষুদ্রান্তে তিনটে অংশ থাকে, একটা ডিওডিনাম, একটা জেজুনাম আর একটা ইলিয়াম। ডিওডিনাম হচ্ছে ক্ষুদ্রান্তের প্রথম অংশটা, আর তারপর মধ্যিখানের অংশটা জেজুনাম, শেষের অংশটা হচ্ছে ইলিয়াম। যেইখানে ক্ষুদ্রান্ত শেষ হলো, এই ক্ষুদ্রান্তের কাজও হচ্ছে অনেকটা একই রকম, হজমে সাহায্য করা, কারণ এটা অনেকটা লং প্রসেস, অনেকটা বেশিক্ষণ ধরে খাবারটা ক্ষুদ্রান্তে ঘোরাফেরা করবে, ঠিক সেই জন্যই ওইখানে খাবারটা হজম হয়ে যাবে। এবার খাবার হজম হয়ে গেল, এবার আর কোনো কাজ নেই। এরপর আমাদের ক্ষুদ্রান্ত যেটা পড়লাম সেখান থেকে চলে যাবে বৃহদন্ত্রে, ঠিক আছে। এই যে বৃহদন্ত্র লিখেছি, এই বৃহদন্ত্র তিনটে অংশে বিভক্ত। তিনটে অংশে মানে একটা হচ্ছে ওপর দিকে উঠবে, যেটাকে বলা হয় অ্যাসেন্ডিং কোলন, তারপর আরেকটা আছে ওপর দিকে ট্রান্সভার্স কোলন, তারপর ডিসেন্ডিং কোলন, তারপরে নিচে চলে যাবে। ব্যাপারটা কেমন হবে দেখো, আমরা যেটা ক্ষুদ্রান্ত পড়লাম তিনটে অংশে, ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম, ঠিক সেই ইলিয়াম থেকে শুরু হবে বৃহদন্ত্রের ফার্স্ট পার্টটা অ্যাসেন্ডিং কোলন। অ্যাসেন্ডিং কোলন মানে খাবারটা এবার ওপর দিকে উঠবে, তারপর খাবারটা সোজাসুজি যাবে, আবার নিচের দিকে নামবে, দিয়ে এইভাবে আসবে। তারপর নিচেতে যে অংশটা থাকে সেটাকে বলা হয় তোমাদের মলাশয়। কি বলা হয়, মলাশয়। মানে এবার আমাদের যে খাবারটা পাচিত হলো না, সেই অতিরিক্ত খাবারটা আমাদের মলাশয় দিয়ে বেরিয়ে যাবে। তো পুরো প্রসেসটা বললাম, যেখানে মুখবিবর থেকে, গ্রাসনালী থেকে পাকস্থলী, তার পাশে লিভার, তার পাশে বললাম অগ্নাশয় পিত্তথলি, যেখান থেকে উৎসেচক বেরোচ্ছে,
দিয়ে খাবারটাকে হজম করছে, ক্ষুদ্রান্তে গিয়ে খাবারটা আরও হজম হচ্ছে, বৃহদন্ত্রে খাবারটা তোমার যাচ্ছে, তারপর মলাশয় দিয়ে খাবারটা বেরিয়ে যাচ্ছে। এবার এখানে দুটো আরও অংশ থাকে, সেটা হচ্ছে অ্যাপেন্ডিক্স আর সিকাম। অ্যাপেন্ডিক্স হলো বৃহদন্ত্রের একটা ছোট্ট অংশ, যেটা এখন একটা লুপ্তপ্রায় অঙ্গ, ঠিক আছে, এটার কোনো কাজ নেই শরীরে। এইটা এরপর রয়েছে সিকাম, সিকামও ঠিক ওই জায়গাতেই রয়েছে, এই অ্যাপেন্ডিক্সের কাছাকাছি। তো এই পুরো প্রসেসটা কমপ্লিট হওয়ার পর খাবার যেটা হজম হলো না সেটা মলাশয় দিয়ে বেরিয়ে যায়, এটাই হলো পাচনতন্ত্র। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপর দেখো অসুখ থেকে বাঁচাতে খাবার, মানে আমরা বিভিন্ন খাবার প্রতিদিন খাই যেগুলো আমাদের শরীরকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করে। কারণ আমরা বাইরে বেরোলেই বিভিন্ন প্রকার কি ফাস্টফুড জাতীয় খাবার খাই, যেগুলো শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। কিন্তু আমাদের বলছে শরীরকে ভালো রাখার জন্য এমন কিছু খাবার খেতে যেইগুলো শরীরের ওজনকে বাড়াতে সক্ষম হবে, শরীরের যে ফিটনেস সেটাকেও ধরে রাখতে সক্ষম হবে, তার সাথে সাথে আমরা প্রতিদিন যে কাজটা করব সেই কাজটা করতেও আমরা অনেক পরিমাণে সমর্থ হব। তো এক্ষেত্রে অসুখ থেকে বাঁচাতে খাবার যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমি 3টে ভাগে বিভক্ত করেছি। একটা চোখের পক্ষে ভালো, আমরা বলে থাকি যে এই জাতীয় খাবারগুলো খাচ্ছিস না, তার মানে ঠিক একটা পর্যায়ে গিয়ে তোর চোখের সমস্যা দেখা যাবে, যেমনটা আমার দেখা গেছে। তো এই চোখের পক্ষে ভালো এমন কিছু খাবার রয়েছে, সেগুলোর মধ্যে শাকসবজি, যেমন গাজর, ঠিক আছে, গাজর যদি খাওয়া যায় প্রচুর পরিমাণে, মানে যেটা দরকার সেই পরিমাণ যদি গাজর খাওয়া যায় তাহলে চোখের পক্ষে এটা খুবই ভালো। এবার দাঁতের পক্ষে, মানে দাঁত ভালো থাকবে তেমন কিছু খাবার, দাঁত ভালো থাকা এমন কিছু খাবার হলো লেবু জাতীয়, মানে আমরা যদি লেবু জাতীয় যে কোনো খাবার খাই তো সেক্ষেত্রে দাঁত সুস্থ থাকে। এবার দেখো শরীরের পক্ষে ওজন বাড়াতে, আমরা তো শুধু দুটো অঙ্গের কথা বললাম, এবার যদি গোটা শরীরের পক্ষে বলি, মানে শরীরের গঠন তৈরি করতে, শরীরের ওজন বাড়াতে, শরীরের এই যে বিভিন্ন অঙ্গকে সঠিকভাবে কার্য পরিচালনা করতে আমাদের যে খাবারগুলো প্রতিদিন গ্রহণ করতে হবে, বা প্রতিদিনের আমাদের দুপুরবেলা বা রাতের বেলা যে খাবারগুলো খাচ্ছি আমরা, সেইগুলোতে এই খাবারগুলো যোগ করতেই হবে। সেইগুলো হচ্ছে বিভিন্ন প্রোটিন জাতীয় খাবার, মানে মাছ, মাংস, ডিম, সাথে আমাদের উদ্ভিজ্জ প্রোটিন সোয়াবিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তার সাথে শাকসবজি তো বললাম। এবার দেখো সুষম আহার। তো সুষম আহার কি? সুষম আহার হচ্ছে এমন একটা খাবারের পদ্ধতি যেখানে খাবারের যে 6টা উপাদান রয়েছে, কি কি? শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, জল, এই যে 6টা উপাদান, এই 6টা উপাদান একদম সঠিক পরিমাণে প্রত্যেক দিন উপস্থিত থাকে আমাদের খাবারের অংশে, সেটাকে বলছে সুষম আহার। মানে যে খাবারে আমাদের খাদ্যের 6টি উপাদান উপস্থিত থাকবে, একটা উপাদানও যেন অনুপস্থিত না থাকে, সেইটা হচ্ছে সুষম আহার। তো এইভাবে যদি আমরা প্রত্যেক দিন সুষম আহার মেনটেন করে খাবার খাই, তার সাথে শাকসবজি এবং যে উদ্ভিজ্জ এবং প্রাণীজ প্রোটিন যেগুলো আমাদের শরীরের গঠন এবং ওজন বাড়াতে সাহায্য করে, সেইগুলো যদি খাই তাহলে আমাদের এই যে বিভিন্ন অসুখ রয়েছে সেখান থেকে আমরা রক্ষা পাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই অংশ থেকে যদি তোমাদের কোনো নোটস, পিডিএফ বা এমসিকিউ এগুলোর দরকার থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের ওয়েবসাইট www.lrnr.in এই ওয়েবসাইটে যাবে এবং এখান থেকে সব কিছু পেয়ে যাবে। ধন্যবাদ।